প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে স্বাস্থ্য বিষয়ক টিপস। স্থূলতা কি, কেন হয়, কি কি জটিলতা এবং তার প্রতিকারের বিষয় আজকের আলোচ্য বিষয়। আমি মোহাম্মদ আব্দুল আলিম, ফার্মাসিস্ট, রাজশাহী ইউনিভার্সিটি। প্রিয় দর্শক, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ আমি বিস্তারিত তুলে ধরব। দেখুন, স্থূলতা কি? স্থূলতা মানে মোটা। এই সমাজে মোটা মানুষের অভাব নেই, অনেক মোটা মানুষ রয়েছে। আর এই মোটা মানুষগুলো সামাজিকভাবে প্রতিকূল। না আছে তাদের বিয়ে, না আছে তাদের ঘোরাফেরা, না আছে তাদের এনজয়মেন্টের ব্যবস্থা। এই সব কিছু মিলে এগুলো ব্যক্তি সমাজে অবহেলিত এবং যে পরিবারে জন্ম নিয়েছেন সেই পরিবারের বোঝাও বটে। তো যাই হোক, স্থূলতা কি এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। স্থূলতা, আমরা এই স্থূলতাকে 3 ভাগে ভাগ করে থাকি, অর্থাৎ BMI বা বেসাল মেটাবলিক ইন্ডেক্সের মাধ্যমে। এই 3টি উপায়ের মধ্যে প্রথমটি রেঞ্জ হচ্ছে 25 থেকে 29.9। এটা স্বাভাবিক। 29.9 থেকে 34.9 এইটা অস্বাভাবিকের শুরু, অর্থাৎ মধ্য। এবং 34.9 থেকে ঊর্ধ্বে এইটা হচ্ছে একেবারে অস্বাভাবিক। আর এইটা যাদের হয় তাদের একেবারে সমাজে তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসা কঠিন হয়ে দাঁড়ায়। তো দেখুন, এই স্থূলতা কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। স্থূলতা হচ্ছে প্রাথমিকভাবে আমরা জেনেটিক্যালি হয়ে থাকি। যেমন জন্মের প্রথম থেকে যে ব্যক্তিটি এইরকম একটা স্থূলতা নিয়ে জন্মায় সেই ব্যক্তি জেনেটিক্যালি হয়ে থাকে। আর যেগুলো ব্যক্তি জন্ম নেওয়ার পরে অতিরিক্ত খাওয়ার ফলে বা খাওয়া দাওয়া মেনটেন্যান্স না করার কারণে হয়ে থাকে, সেটা কিন্তু সমাজে বেশি হয়ে থাকে। তবে জেনেটিক্যালি হয়ে থাকে একেবারে কম। খাওয়ার জন্যই বেশি স্থূলতা দেখা যায় ইদানিং। কারণ খাওয়ার পরে যে এনার্জি আপনি গেইন করছেন, এই এনার্জি আপনি খরচ করার মতন জায়গা পাচ্ছেন না। এখন চাকরি করছেন, চাকরি করে এসে বাসায় ঢুকলেন, বের হওয়া নেই। আবার অফিসেও গিয়ে বসে থাকা, এমন অনেক লোক রয়েছে। আবার দেখা যাচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে বাসায় কাজ নেই, বসে বসে থাকছেন, ঘুমাচ্ছেন এবং খাওয়ার মতো ঠিকই খাচ্ছেন। যার জন্য কী হচ্ছে, এনার্জি উৎপাদন হচ্ছে কিন্তু ক্ষয় করার মতন আপনাদের জায়গা থাকছে না। আর সেই জন্যই স্থূলতার পরিমাণ বেড়ে গেছে। দেখুন, এখানে কয়েকটি কারণে আপনার স্থূলতা হতে পারে। একটি খাদ্য অভ্যাস, সেটা বললাম যে অনেক মানুষ রয়েছে যাদের খাওয়ার প্রতি খুবই আকর্ষণ। এই খাওয়ার পরে তাদের যে এনার্জি উৎপাদন হয়, এই এনার্জি ক্ষয় করতে পারে না। দ্বিতীয়ত, চর্বি জাতীয় খাবার খাওয়া। চর্বি জাতীয় খাওয়ার অনেক লোক রয়েছে। আবার ফাস্ট ফুড খাওয়া, পানীয় জাতীয় খাওয়া। ফাস্ট ফুড খাওয়ার মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রির লোকজনই বেশি এবং অস্ট্রেলিয়ার লোকজন। আর তাদের মধ্যে দেখা যায় এই স্থূলতা বেশি। আবার পানীয় জাতীয় খাওয়া, পানীয় জাতীয় খাওয়া এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি ছিল এবং ইদানিং এই এশিয়ান কান্ট্রিগুলোতেও এই প্রথাটা প্রবেশ করেছে। অর্থাৎ কোনো ফাংশানে আমরা যদি পানীয় জাতীয় খাবারের আয়োজন না করি, তাহলে সেটা কেন যেন একটি অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়। তো এগুলো খাবারই আসলে আমাদের স্থূলতার অনেক অংশে দায়ী। তো দেখুন, এই স্থূলতা হলে কি কি জটিলতা দেখা দেয়। আপনি যখন খাচ্ছেন, খাবার খাওয়ার পরে সেটা বিপাকে পরিণত হচ্ছে, অর্থাৎ হজম হচ্ছে, ডাইজেশন হয়ে যাচ্ছে। দেখুন, ডাইজেশন হওয়ার পরে আমাদের আলটিমেট স্টেজটা কি, যা খাচ্ছি সেগুলো আপনার গ্লুকোজে পরিণত হচ্ছে। এই গ্লুকোজ গ্লাইকোজেন রূপে থেকে থাকে। আর এই গ্লুকোজ যখন আমাদের ব্লাডের মধ্যে থাকে, এই ব্লাড থেকে তখন বডির সেলের মধ্যে প্রবেশ করে। এই সেলের মধ্যে প্রবেশ করার জন্য ইনসুলিনকে কাজে লাগায়। এখন দেখুন, যখন আপনি বেশি পরিমাণ খাচ্ছেন, গ্লুকোজ আপনার বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে। এই গ্লুকোজকে ভাঙার জন্য আপনার ইনসুলিন প্রয়োজন। যখন দেখছেন যে আপনার খাওয়া এবং ইনসুলিনের উৎপাদন বা স্টোর করে থাকে ইনসুলিনের ব্যয় দুটির ভারসাম্য হারায়,
তখনই কিন্তু মানুষের রোগে ধরে। অর্থাৎ আপনার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন খাচ্ছি সেটা চর্বিতে পরিণত হয়ে যাচ্ছে, এবং চর্বিতে পরিণত হওয়ার পরে সেখানে আপনার এই আরও একটা বিষয় রয়েছে এখানে, যে সেল থেকে আবার কিছু রাসায়নিক পদার্থ সিক্রেশন হয়। এই পদার্থের জন্য প্রদাহ সৃষ্টি হয়। আর প্রদাহের জন্য এই প্রদাহ সৃষ্টির পরে প্রদাহ সৃষ্টি হলে আপনার গ্লুকোজের প্রতি ইফেক্ট পড়ে। আর গ্লুকোজের প্রতি ইফেক্ট যখন পড়ে তখন কি করবে, আপনার স্বাভাবিকভাবে গ্লুকোজের উপর হ্যাম্পার ঘটবে। অর্থাৎ আপনার বডির ছেলের মধ্যে যে গ্লুকোজটা প্রবেশ করার কথা ভেঙে, সেটা ঠিকভাবে প্রবেশ করছে না। এই জন্য কী হয়ে যায়, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। আর গ্লুকোজের পরিমাণ যখন আপনার প্রস্রাবের মধ্যে দিয়ে বের হয়ে যায়, তখন মানুষ সেটাকে বলছে ডায়াবেটিস, ঘন ঘন প্রস্রাব। যাই হোক, এটা অনেক দীর্ঘ আলোচনা, তা আমি অল্প আলোচনার মধ্যে শেষ করতে চাচ্ছি যে এই ধরনের লোকের ক্ষেত্রে আপনার শুধু যে ডায়াবেটিক্স হয় তা কিন্তু নয়, এই ক্ষেত্রে হাইপার টেনশনও দেখা যায়। আর হাইপার টেনশন হলে কী হবে, হাইপার টেনশন হলে স্বাভাবিকভাবে আপনার উচ্চ রক্তচাপ, যাকে বলে আমরা উচ্চ রক্তচাপ, স্বাভাবিকভাবেই আপনাদের স্ট্রোকের একটা সম্ভাবনা থাকে, হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা থাকে। তো এগুলো কিন্তু নিত্য নৈমিত্তিক ব্যাপার। ইদানিং স্ট্রোক করে মরে যাওয়া, হার্ট অ্যাটাকে মরে যাওয়া, এগুলোর সংখ্যা অনেক বেড়েছে। কেন জানেন? খাদ্য অভ্যাসের কারণে, চিন্তা ভাবনার কারণে। আবার শুধু যে তাই এই না, কিছু কিছু ওষুধ রয়েছে, দেখুন, যে ওষুধগুলো খেলে হতে পারে। যেমন হাইপার টেনশনের জন্য ওষুধ খাচ্ছেন, আপনি ডিপ্রেশনের জন্য ওষুধ খাচ্ছেন, আবার আপনি স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন। এগুলো খাওয়ার ফলেও কিন্তু আপনার এই স্থূলতা বাড়তে পারে। শুধু যে খাওয়া তা কিন্তু নয়, এগুলোও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। তো দেখুন, এগুলোর পিছনে যে কারণগুলোই থাকুক না কেন, আপনাকে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, যেটা আপনার হাতে রয়েছে। ডাক্তারের কাছে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যাচ্ছেন স্থূলতা কমানোর জন্য। ডাক্তার লিখছেন ওষুধ, পরামর্শ দিচ্ছেন। দেখুন, ওষুধ খাচ্ছেন, পরামর্শ শুনছেন না, তাহলে কিন্তু হবে না। আপনার সব ধরনের পরামর্শই শুনতে হবে। খাদ্য অভ্যাসটাকেও মেনটেন করে চলতে হবে। খাদ্য অভ্যাসটা কিন্তু অতীব জরুরি এই ক্ষেত্রে, কারণ এই খাদ্য অভ্যাস যার খারাপ, সে কিন্তু স্থূলতায় ভুগবে, এটি স্বাভাবিক, যেটা এর আগেই ডিসকাস করলাম। তো যাই হোক, এখন এই যে এর প্রতিকারটা কী, এখন এই প্রতিকারের জন্য আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার ওষুধ লিখছেন, ওষুধ খাচ্ছেন, কিছুদিন ভালো থাকছেন, আবার মনে করছেন ভালো ভালো খাই। হ্যাঁ, শুধু এই একটা কারণে আপনার দেখা যাচ্ছে যে ডায়াবেটিক্স, হাইপার টেনশন, নানান জটিলতায় ভুগতেছেন। আর ডায়াবেটিক্স হলে স্বাভাবিকভাবে একজন মানুষ কিন্তু অর্ধমৃত্যু হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমি মনে করব বা বলবো আপনাদের যে সবজি জাতীয় খাবার বেশি খেতে হবে, মাশরুম জাতীয় খাবার খেতে হবে। দেখুন, মাশরুম জাতীয় খাবার, সামুদ্রিক খাবার, এগুলো খেলে আপনি অবশ্যই স্থূলতা রোধ করতে পারবেন। আর মাশরুম জাতীয় খাবারের বিষয়ে আমি একটু বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরব যে মালয়েশিয়ার একটি কোম্পানি ডিএক্সএন, যে কোম্পানিটি এই স্থূলতা কমানোর জন্য মাইকো ভেজি ব্র্যান্ড নেম, আর কি মাইকো ভেজি নামক একটি প্রোডাক্ট মার্কেটে ছেড়েছে। সেই প্রোডাক্টটি খেয়ে অনেকেই উপকৃত হয়েছে। তবে এই প্রোডাক্টের মধ্যে কী আছে এবং এর কাজ কী, এবং কেনই বা মানুষের স্বাস্থ্য কমছে খাওয়ার পরে, সেটা আমি একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। প্রথমত আমি বলতে চাই যে এই মাইক্রোভেজের মধ্যে কি কি উপাদান থাকে, অর্থাৎ এর ফর্মুলেশনগুলো কি। এই ফর্মুলেশন বলে দেবে আপনাকে যে আসলে এটা খাওয়া যাবে কি যাবে না, এবং এই উপাদানগুলো আপনার স্বাস্থ্যের অর্থাৎ স্থূলতার জন্য উপকার কিনা, উপকারিতা আছে কিনা, এটা আপনারা জানতে পারেন। তো দেখুন, এখানে মাশরুম, এখানে আছে সাইলিয়াম, সেলারি, তোম, স্যালিভুরিয়া, লেমন গ্রাস, শিরতাকে মাশরুম, লায়োফাইলাম মাশরুম, মাশরুম ক্যালোসাইড গ্যাম্বোসা, এবং সর্বশেষ ভুট্টা। এগুলো দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়ে থাকে। সো মাইক্রোভেজিটা কি, এই বিষয়ে একটু আপনাদের কাছে তুলে ধরি যে ডিএক্সএন কর্তৃক মাইক্রোভেজি নামে ব্র্যান্ড নেমের যে প্রোডাক্টটি বের করেছে, সেই প্রোডাক্টের কি কাজ। দেখুন,
এটি হলো একটি উচ্চ ফাইবার ফুড সাপ্লিমেন্ট, সর্বোত্তম সব প্রাকৃতিক উপাদান থেকে সাবধানে প্রস্তুত। শাকসবজি, বিভিন্ন মাশরুম, স্পিরুলিনা, গ্রিন টি, তুঁত পাতা, জিঙ্গো পাতা, ননি পাতা, ফল, ভেষজ ও মশলার একটি নির্বাচন সহ। সো এখানে ইনোফলিক নামের একটি ইনগ্রেডিয়েন্ট রয়েছে। এইটা স্বাস্থ্য কমানোর জন্য মূল উপাদান হিসেবে বিবেচিত হয়। আগেই ফর্মুলেশনটা বলেছি যে ফর্মুলেশনের মধ্যে এই ইনগ্রেডিয়েন্টটুকু থাকার কারণে আপনাদের স্থূলতা কমাবে। এটা স্থূলতা কমানোর জন্যই পারফেক্ট। এবং এটার মধ্যে থাকে ইনোসিটন ফ্যাট বার্নার, অর্থাৎ ফ্যাটকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিস্মার করে দেবে। এই জন্যই একে বলা হচ্ছে উপকারী একটি প্রোডাক্ট। অর্থাৎ আপনার এই মাইক্রোভেজি প্রোডাক্টের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানের মধ্যে ইনোফলিক এবং ইনোসিটন, এই যে দুটি ফ্যাক্টর বা দুটি ইনগ্রেডিয়েন্ট, এই দুটি ইনগ্রেডিয়েন্ট আপনার ফ্যাট বার্নার হিসাবে কাজ করে থাকে। তো আমি বলছি না ডিএক্সএন কর্তৃক বা উৎপাদনকৃত এই প্রোডাক্টটি আপনাদের ব্যবহার করতে হবে। আপনারা মাশরুম থেকে উৎপাদিত যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন, সেগুলো খান, খেয়ে দেখুন আপনার স্বাস্থ্যের উপকারিতা আসে কি না। দেখুন জীবনে অনেক কিছুই খেলেন, অনেক ডাক্তারের কাছে গেলেন, আপনারা এগুলো খেয়ে দেখেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন, খাওয়াকে নিয়ন্ত্রণ করেন, দেখেন আপনি সমাজে একজন স্বাভাবিক মানুষ হিসেবে ফেরত আসবেন ইনশাল্লাহ। তো আজকে স্বাস্থ্যবিধি বিষয়ে এইটুকুই আলোচনা করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন, তাহলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন এবং স্থূলতা কমাতে পারবেন। তো এই বলে আমি আমার বক্তব্য বা আমার এই বর্ণনাটুকু শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।